নমস্কার, দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যার হাই টকে। আমরা যে পরিস্থিতি দেখছিলাম বাংলাদেশে এবং বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের ছবির একটা প্রভাব পশ্চিমবাংলার অন্তত একটা অংশে পড়ার সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি গত দু একদিনে, কিন্তু কত দ্রুত সেটা পড়বে এটা ছিল সিম্পলি একটা আশঙ্কার বিষয়। কিন্তু পড়বে এটা মোটামুটি একমত হচ্ছিল প্রায় অনেক শিবিরই। শেষ পর্যন্ত দেখা গেল আজ পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ, অর্থাৎ আস্তে আস্তে এবার ভারতবর্ষের ভেতরে এবং পশ্চিমবঙ্গের ভেতরে বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে এক ধরনের জনবিক্ষোভ তৈরি হচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এর একটা রাজনৈতিক রঙও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অবধারিতভাবে আজ সকাল থেকে বোঝা যাচ্ছিল যা ঘটছে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের সামনে, তাতে পশ্চিমবঙ্গের সামনে নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে হিন্দু মুসলমান এই বিতর্ক যথেষ্ট বড় জায়গা জুড়ে রয়েছে। তাই এই বিষয়টি অর্থাৎ বাংলাদেশ বিতর্কটি পশ্চিমবঙ্গের রাজনীতির উপর যে একটা প্রভাব ফেলবে তা অনিবার্য ছিল। শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিরোধী দলনেতা তাতে একেবারে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। তিনি এই রাজ্যের যে সরকার, এই রাজ্যের যে তৃণমূল কংগ্রেস সরকার, তার বিরুদ্ধে তোপ দেখেছেন এবং অ্যাঙ্গেলটা এই যেভাবে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভরত সন্ন্যাসীদের উপর লাঠি চালিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, তাতে পশ্চিমবঙ্গ সরকারে যারা রয়েছেন তারা মুখ্যত বাংলাদেশে যে পুলিশ কাজ করছে, বাংলাদেশে যে সরকার কাজ করছে প্রায় তার মতোই চেহারা নিয়ে বসে আছেন। এই অ্যাঙ্গেলে তোপ দেখেছেন, রাজনৈতিক তোপ দেখেছেন শুভেন্দু। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ অর্পণ রয়েছেন, অর্পণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্য বিজেপির প্রতিনিধি বিশিষ্ট আইনজীবী অমলেন্দু দত্ত আজ আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথম অর্পণ আপনার সঙ্গে কথা বলে শুরু করি। বাংলাদেশ বিষয়টি সম্পূর্ণ বৈদেশিক, অর্থাৎ এটা একটা অন্য দেশ। সেখানে যে ঘটনা ঘটছে, সেখানে যে ভারত বিদ্বেষের ছবি আমরা দেখছি, তার প্রতিক্রিয়া ভারত সরকারের তরফ থেকে হওয়াই স্বাভাবিক। ভারতের ভেতরে বিচ্ছিন্নভাবে কোনো প্রতিক্রিয়া ভারতীয় জনতার একটা অংশ দেখাতেই পারেন, কারণ বাংলাদেশের জনতা এই গোটা ঘটনাটার মধ্যে ইনভলভ, বা জনতার একটা বড় অংশ, কিন্তু সেটা রাজনীতির অংশ হওয়া অভিপ্রেত নয়। কিন্তু এখন বোঝা যাচ্ছে অন্তত এই নির্বাচনী আবহে এটা বাংলাদেশের এই ঘটনাবলী পশ্চিমবঙ্গের রাজনীতির অংশ হয়ে উঠতে চলেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি আপনাকে বলছি, বাংলাদেশে যেটা ঘটছে দীর্ঘদিন ধরে ঘটছে, শেখ হাসিনার পদত্যাগের সময় থেকে কার্যত যেটা চলছে বাংলাদেশে। হাসিনা তো পদত্যাগ করেননি, তাকে ছেড়ে আসতে হয়েছিল আর কি, ঠিক আছে, মানে তার পদত্যাগের দাবি, পদত্যাগ নয়, তার পদত্যাগের দাবি তোলার সময় থেকে কার্যত বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত। এবং এমন একটা দেশ, যে দেশকে কার্যত অস্তিত্ব দিয়েছে ভারতবর্ষ, আমার দেশ, আমি গর্বিত যে আমার দেশ সেই দেশ যে পার্শ্ববর্তী একটি প্রতিবেশী রাষ্ট্রকে কার্যত জন্ম দিয়েছে। তো সেই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে যে অরাজকতা চলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে, যারা ঘটনাচক্রে হিন্দু ধর্মাবলম্বী, দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যেমন আমার স্বজাতি, আমার মায়ের ভাষা বাঙালি, বাংলা ভাষার উপর আক্রমণ আসলে আমি যেমন প্রতিবাদ করব, আমার স্বধর্মের ওপরও যদি আক্রমণ আসে আমি প্রতিবাদ করব। কিন্তু এখানে শুধু আমার স্বধর্ম, সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বিষয় নয়, যে কোনো রাষ্ট্রে, পৃথিবীর যে কোনো জায়গায় যদি সেখানকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়, যে কোনো সুস্থ পরিবেশের, সুস্থ মানসিকতার একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত একযোগে প্রতিবাদের কণ্ঠস্বর গড়ে তোলা, এবং সেটাই করা হচ্ছে ভারতবর্ষের। কিন্তু সেখানে দেখা যাচ্ছে একদল প্রতিবাদ করছেন, আরেক দল তার উপরে লাঠি চালাচ্ছেন, যেটা ভারতবর্ষে হচ্ছে, যেটা বাংলাদেশে হচ্ছে। অ্যাবসলিউটলি সেইখানে এই স্থানীয় রাজনীতির ঢুকে পড়ার একটা সুযোগ, একটা চোরা পথ দেখা যাচ্ছে। আপনি যেটা বলছেন যে লাঠি চালানো, এটা নির্দিষ্টভাবে ঘটেছে বাংলাদেশ হাই কমিশন অফিসের সামনে। এবং এটা মাথায় রাখতে হবে, আপনিই বলেছেন যে বাংলাদেশ হাই কমিশনের অফিস ঘেরাও শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়নি, দিল্লিতেও হয়েছে। দিল্লিতে কিন্তু মাথায় রাখতে হবে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় সরকারও ভারতীয় জনতা পার্টির, ঘটনাচক্র ওখানকার রাজ্য সরকারও এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি চালাচ্ছে। তো কেউ যদি, যে খুব ক্লিয়ার কাট বক্তব্য যেটা আপনিও বললেন, যেটা একটা সম্পূর্ণ পররাষ্ট্র বৈদেশিক নীতির বিষয়, এবং ভারতবর্ষের মতো সংবিধানসম্মত গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো রাজনৈতিক দলের ঘোষিত অবস্থান থাকে, আমার দল তৃণমূল কংগ্রেসেরও আছে, যে কোনো পররাষ্ট্র নীতির বিষয়ে, যে কোনো বৈদেশিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে সেই সিদ্ধান্ত শিরোধার্য। এক্স্যাক্টলি। আমার প্রশ্নটা এখানে খুব স্পষ্ট যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে কলকাতা শহরে যারা বসে আছেন তারা তো বাংলাদেশের মানুষ, তারা তো আর একটা বা রাজ্যের শাসক দলের একটা পার্টি অফিস সেটা। কাজে সেখানে যদি বিক্ষোভ দেখাতে যায় কেউ এবং সেখানে যদি পুলিশ তার আটকায়, কারণ এটা বৈদেশিক নীতির প্রশ্ন, বৈদেশিক সম্পর্কের প্রশ্ন, সেখানে পুলিশ আটকানোটা স্বাভাবিক। তার প্রেক্ষিতে রাজ্যের শাসক দল আক্রমণের মুখে পড়ে কি করে? সেটা তার উত্তরটা অমলেন্দু পারবে, কিন্তু আমি একটা লাইন বলে শেষ করি। সেটা হচ্ছে যে দেখুন, এটা অত্যন্ত ভয়ানক একটি প্রবণতা যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে আর আমি ভারতবর্ষের নির্বাচন কমিশন স্বীকৃত একটি রাজনৈতিক দলকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণ করছি। এই প্রবণতা থেকে যে কোনো সুস্থ গণতান্ত্রিক পরিসরের মানুষের রাজনৈতিক দলের আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। বিপজ্জনক প্রবণতা। তাহলে প্রবণতাটা কে টেনে আনছে? বিজেপি টেনে আনছে। অমলেন্দ্রের জবাব আপনাকে দিতে হবে। মানে জবাব দেওয়ার ব্যাপার কিছু নেই এখানে। দেখুন, আমরা সাধারণ হিন্দু নাগরিক যারা, তারা এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টি গিয়ে হাই কমিশনকে ঘেরাও করেনি বা সেখানে ধর্ণা দেয়নি। কালকে গেছি, কালকে এত কিছু হয়নি, ভাঙা হয়নি। আজকে যে ঘটনা ঘটেছে, আজকে হিন্দু সনাতনী যারা আমাদের বিভিন্ন ধর্মগুরুরা আছেন এবং হিন্দু সমাজের মানুষরা গিয়ে সেখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে এর যে তীব্র এই যে নারকীয় ঘটনা ঘটেছে, আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমেরিকার ঘটনা নিয়ে বিবৃতি দিয়ে দেন, কিন্তু আজকে বাংলাদেশে যেহেতু বাংলাদেশে সংখ্যালঘু কারা না হিন্দুরা, সেই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যথারীতি মজা নিচ্ছেন, কেননা বাংলাদেশের যারা সংখ্যাগুরু তাদের এখানে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক, সেটা বারে বারে প্রমাণ হয়েছে। তার বিভিন্ন আজকে তার পুলিশ প্রশাসন বিভিন্ন সময় মূল গেরুয়া বসন দেখলে বা গেরুয়া পাগড়িধারী বা গেরুয়া বসন দেখে যে সন্ন্যাসীদেরকে দেখে দেখে পুলিশ যে হেনস্থা করছে, এই যে ঘটনাটা, এটা তো অনভিপ্রেত, এটা তো কেউই চায় না। পুলিশের অতি সক্রিয়তা কেন বলা হচ্ছে যে পুলিশ বিভিন্ন সময় দেখা যায় পুলিশও এখানে ধর্ম দেখে অ্যাকশন নেয়। পশ্চিমবঙ্গের পুলিশও এখন কি হয়ে গেছে, প্রশাসনের সাথে থাকতে থাকতে ওরাও কালার দেখে অ্যাকশন নেওয়া শুরু করেছে। এর প্রতিবাদ ওখানে সাধারণ পোশাকের লোকও ছিল আর গেরুয়াধারীরাও ছিলেন। পুলিশ ইচ্ছাকৃতভাবে গেরুয়া যারা পড়েছে তাদের উপর আক্রমণ করেছে, অভিযোগ। তাই তো হচ্ছে সেখানে এটা পুলিশ কি হচ্ছে, এখন পুলিশ হচ্ছে রং দেখেও পুলিশ অ্যাকশন আর ওভার অ্যাকশন করছে। পুলিশ দেখা যাবে আজকে মুর্শিদাবাদে যখন ঘটনা ঘটেছিল ওয়াকফের বিরোধিতা করতে, তখন পুলিশ দাঁড়িয়েছিল, পাশ থেকে বিএসএফ এসে অ্যাকশন নিতে হয়েছিল। কিন্তু এখন হাই কমিশনের সামনে যখন শান্তিপূর্ণভাবে ধর্ণা হচ্ছে, এখানে তো কেউ কিছু পুড়িয়ে দিতে যাননি, শান্তিপূর্ণভাবে হিন্দু হত্যার বিরুদ্ধে নারকীয়ভাবে যে হিন্দু হত্যা হয়েছে তার বিরুদ্ধে লাঠিচার্জ করছে। পুলিশও মাননীয়কে খুশি করতে গিয়ে কালার দেখে অ্যাকশন নিচ্ছে, এটাই তো প্রতিবাদ করা হচ্ছে। আমি যে প্রথম কথা হচ্ছে যে গেরুয়া বসনধারী, প্রথমত তো এই যে আন্দোলনটা এখানে দেখাচ্ছেন আপনারা, এটা ছিল হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে, ঠিক আছে? এটা প্রথমে মানুষের কাছে ক্লিয়ার হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমরা গেরুয়া বসনধারী বলতে স্বামী বিবেকানন্দকে চিনি, যে স্বামী বিবেকানন্দকে কটাক্ষ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং আর অন্যান্য সাধুরা যারা ত্যাগ করে ধর্মের জন্য সবাই আপনাদের কাছে অসম্মানের পাত্র, একমাত্র স্বামী বিবেকানন্দই হচ্ছে। আমি বলিনি, আমি আপনি তো সেটাই বলতে চাইছেন, তার মানে এখন যারা গেরুয়া বসন ধরেন তারা সবাই শেষ করেন দিলে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আমরা গেরুয়া বসনধারী হিসাবে প্রথম যাকে চিনি, যে যিনি আমাদের আইকন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ যাকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিক স্বাস্থ্যকর, এই কথা যে বা যারা বলে তারা হচ্ছে বামপন্থী প্রোডাক্ট। এই হচ্ছে বিজেপির গেরুয়া বসনধারীদের প্রতি সম্মান, গেরুয়া বসনধারীদের প্রতি সৌজন্য। এখানে নির্বাচন সামনে, বাংলাদেশ হাই কমিশন কলকাতার অফিস, সেখানে আন্দোলন ধর্ণা হচ্ছে, হতেই পারে, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু বিষয় হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের অফিসটা কিন্তু রাজ্য সরকারের প্রপার্টি নয়।
যে যদি ভারত সরকারেরও নয়, আন্তর্জাতিক আইন অনুসারে অ্যাবসলিউটলি যদি বাংলাদেশ হাই কমিশনের অফিসে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতো তাহলে তার দায় পশ্চিমবঙ্গ সরকারকে ভারত সরকারকে নিতে হতো। ভারত সরকারকে তো নিতেই হতো। ভারত সরকারের চালিকা শক্তি ভারতীয় জনতা পার্টি, দায়টা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস শাসিত সরকারের উপর চাপাতো। পুলিশ বেছে বেছে গেরুয়াধারীদের মারছে, এই অভিযোগটা কেন আসবে? না, এটা তো অভিযোগ তো আসতেই পারে, অভিযোগ তো অনেক কিছুই আসতে পারে, কিন্তু সেটার সারবত্তা নয়। আপনাদের প্রত্যেকটা মিডিয়ার ক্যামেরা ওখানে ছিল, যদি সেই অভিযোগ সত্য হয়ে থাকে আপনাদের ক্যামেরায় নিশ্চিতভাবে ধরা পড়বে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ওখানে গেরুয়া বসনধারী হোক বা সিভিল ড্রেসে থাকা মানুষ হোক, যাদেরকে পুলিশ বিরত করেছে কোনো অনভিপ্রেত ঘটনা যাতে না হয় সেখান থেকে, যদি এই কাজ পুলিশ না করতো তাহলে এখানে বসেই আমি বিজেপি নেতা বলবো না, কিন্তু আইনজীবী অমলেন্দু দা নিশ্চিতভাবে বলতেন যে ল অ্যান্ড অর্ডার যেহেতু স্টেট সাবজেক্ট, তাই রাজ্য পুলিশের উচিত ছিল এই বিষয়গুলোকে আমি বলছি পার্থদা, এরা সেই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় 356 জারি করত, তার মধ্যে দিয়ে ইলেকশন করানোর কথা ভাবতো। আজকে 356 এর আগে 356 যদি করা হয়, এর আগে আরে সুরেন্দ্র করানো দরকার পড়ে না। এই কত যারা গেরুয়াধারীরা আছেন, আমি গেরুয়া আপনাদের তো সুরেন্দ্র ভিত্তি, আমি জীবনে গোটা একটা বছর আমি জীবনে গোটা 3 করুন না মাননীয় মুখ্যমন্ত্রী আমি জানি না অমলেন্দুদা জীবনে কতদিন গেরুয়া পরে কাটিয়েছেন। আমি অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমি আমার জীবনের 72 ঘন্টা টানা সকাল থেকে রাত শুধুমাত্র গেরুয়া বসন পরে কাটিয়েছি। আমি ব্যক্তিগতভাবে গেরুয়া বসনের মাহাত্ম্য বুঝি, প্রার্থনা আমার বিশ্বাস আপনিও নিশ্চিতভাবে কাটিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে যারা বোঝে না, এটাও তদন্ত করে দেখা দরকার এই গেরুয়া বসনধারীর মধ্যে কতজন প্রকৃত সন্ন্যাসী আছে আর কতজন বিজেপির ক্যাডার আছে। এটাও তো ইন্টারেস্টিং অভিযোগ অমলেন্দু। না, ওনারা যখন গেরুয়া পরে সাজানো লোক নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, আমি তার আগে ওনারা যখন দর্শকদের একটা জিনিস একটু দেখিয়ে নিতে চাই। একটা বক্তব্য, রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যের একটা অংশ, যেখানে তিনি পুলিশ সম্পর্কে বলেছেন, রাজ্যের প্রশাসন সম্পর্কে সমালোচনা করেছেন এই ঘটনার প্রেক্ষিতে। এবং সব থেকে বড় কথা, আপনাদের যে টুকরোটা দেখাবো সেই টুকরোটার মধ্যে হয়তো নেই, কিন্তু বক্তব্যের শুরুতেই তিনি বাংলাদেশে এই মুহূর্তে যে উপদেষ্টা সরকার রয়েছে, একটা কোন রকম একটা সরকার খাড়া করে, যার কোনো গণতান্ত্রিক ভিত্তি নেই, এরকম একটা সরকার, যার মাথায় বসে আছেন একজন অধ্যাপক যিনি আবার শান্তিতে নাকি নোবেল পেয়েছিলেন, তিনি দায়িত্বে আসার পরে বাংলাদেশে সাম্প্রতিককালে এত অশান্তি এর আগে কখনো ওই দেশটায় হয়নি। তো সেই ইউনূসের সঙ্গে, প্রফেসর ইউনূসের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক নিক্তিতে বসিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আজ। যদিও আপনাদের যে অংশটা আমি দেখাতে যাচ্ছি সেখানে মোটামুটি পুলিশকেই সমালোচনা করেছেন তিনি। শুনুন কি বলেছেন শুভেন্দু। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি, যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের বেতন টাকায়, করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আমরা গতকাল আমার উপস্থিতিতে হওয়া কর্মসূচির পরে আমি পুলিশের টুইট, এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট, তাদের লিখিত বিবৃতি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া পোর্টালকে দিয়ে তাদের স্পিচ গুলো শুনছিলাম। তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে মেরিয়ে দেওয়ার কাজটা করবেন। ঠিক সেই ঘটনাই আজকে ঘটল। এবার আমার অমলেন্দু আপনার বক্তব্যে ফিরে আসি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট,
একটা বিদেশি রাষ্ট্রের হাই কমিশন অফিস, উপদূতাবাস, সেখানে কোনো যদি ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা হয়, তার ভেতরে ঢুকে পড়ার উপক্রম করে বিক্ষোভকারীরা, পুলিশ কি করবে? তাদের অ্যালাউ করবে? এটা কখনো সম্ভব? পুলিশ তো তাদের ঠেকাবে, অন্য কোনো ভাবে ঠেকানো না গেলে তাদের উপর লাঠি চালাতে হবে। আর আপনারা আপনাদের কাছে সুযোগ তৈরি করে দিল রাজ্যের সরকারকে, রাজ্যের সরকারের প্রধানকে সরাসরি জামাতি, মুসলিম লীগ এদের সঙ্গে সংশ্লিষ্ট করে দেওয়ার। না, পুলিশ তো এর আগে অনেক ক্ষেত্রে এই প্রমাণটা দিয়েছে। আপনি দেখুন পার্থদা, এই কলকাতা পুলিশের একজন হিন্দু সাব ইন্সপেক্টরকে গুলি খেতে হয়েছিল মেটিয়ার ব্রিজে একটা স্কুল ভোটে, কেন সেই জায়গায় সেটা সংখ্যালঘু অধ্যুষিত ছিল, মানে যেটা বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়, সেই আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের এরিয়ায় সেটা হয়েছিল। আরে আজ থেকে 5-6 বছর আগে। 5-6 বছর আগে নয়, বর্তমানের ঘটনা বোধহয়। না না, তৃণমূলের সময়, কলেজের সময়। কে বলছে? তৃণমূলের ইলেকশনের সময় 5-6 বছর আগে, এই মমতার সরকারের সময় পুলিশকে গুলি খেতে হয়েছে। 11 সালে তাহলে মানে 2020 আগে না পরে? কেন 20 পরে কি পশ্চিমবঙ্গের পুলিশ কি আপনাদের ছেড়ে দিয়েছে? না না, আপনাকে ওই কোশ্চেন তো আপনি দেখে নেবেন আপনাদের পুলিশ করেছিল কি করেনি। তিনি তো পুলিশ মন্ত্রী ছিলেন না, আজকে রাজ্যের জেনারেল পুলিশের কথা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের কথা আপনি যদি বলেন, আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন কোন একটা বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে গিয়ে পুলিশকে ওইভাবে কাজে লাগায়, তার প্রমাণ বারে বারে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসন বারে বারে তার প্রমাণ দিয়েছে, সেই কথাটাই বলা হচ্ছে। আজকে হিন্দুদেরকে দেখে দেখে পুলিশ যখন আঘাত করে, আজকে সেই ঘটনায়, আজকে আপনি যে কোনো ঘটনা বলুন, আজকে মুর্শিদাবাদের ক্ষেত্রে কি হয়েছিল? কিছুদিন আগে আজকে বাংলাদেশে একজন হিন্দুকে নারকীয় ভাবে হত্যা করার পরে রাস্তার সামনে জ্বালানো হচ্ছে, তার প্রতিবাদ হিন্দু করা উচিত, হিন্দুদের করা উচিত, তার প্রতিবাদ তৃণমূলের হিন্দুদের করা উচিত, নেতৃত্বের হিন্দুদের করা উচিত। শুভেন্দু অধিকারী আজকে হিন্দুদেরকে না বাংলাদেশের রাখতে পারতো, কারণ বিজেপি চাইছে পরিণত হয়। ওটা মমতা ব্যানার্জি চাইছে, ওই জন্য জয় বাংলা, ওই জন্য জয় বাংলা স্লোগান দেয়। মমতা ব্যানার্জি গ্রেটার বাংলাদেশ করতে চাইছে বলে আপনি দ্রৌপদী মুর্মু দেয়, আপনি জানেনই না। ওই জন্য দ্রৌপদী মুর্মু জয় বাংলা স্লোগান দেয়, আপনি জানেন না। এক মিনিট, আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি জয় বাংলা স্লোগান দেয়। জয় বাংলা বিষয়টা থাক, আমি আজকে যে ঘটনা তার আজকের আলোচনাটা তো উপদূতাবাসের বিক্ষোভের প্রেক্ষিতে শুরু হয়েছে, এবং আমি আবার বলছি, উপদূতাবাসের সামনে বিক্ষোভ করতে গেছিল যে গোষ্ঠী, তারাও ছাপমারা কোনো রাজনৈতিক দল নয়, আর উপদূতাবাসও কোনো ছাপমারা রাজনৈতিক দলের অফিস নয়। একটা সম্পূর্ণ অন্য রাষ্ট্রের আন্তর্জাতিক আইন অনুসারে তাদের যে উপদূতাবাস যেভাবে থাকতে পারে সেভাবে, যেরকম সেই দেশেও আমাদের উপদূতাবাস আছে, সেখানকার বিক্ষুব্ধ মানুষরা গিয়েও ঝামেলা করেছেন, বাইরে থেকে ঢিল ছুড়েছেন, কিন্তু এখানে পুলিশ যারা গেছিলেন তাদেরকে আটকেছে। এমনিতে আটকাতে গেলে আটকানো যায়নি বোধহয়, পুলিশ বলবে যে অবস্থা নিয়ন্ত্রণে রাখতে আমাদের লাঠি চালাতে হয়েছে। প্রশ্নটা হচ্ছে, যে পয়েন্ট একটু আগে অমলেন্দু তুলেছেন, সেটা আলোচনায় আমার মনে হয় রাজনৈতিক আলোচনায়, এবং আমরা তো অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলছি, আমরা তো আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বলছি না। অভ্যন্তরীণ রাজনীতিতে যে পয়েন্টটা ইম্পর্টেন্ট হতে পারে, অমলেন্দু যে অভিযোগটা, যে বাংলাদেশে এক হিন্দু যুবককে যেভাবে অত্যন্ত কুৎসিত ভাবে মারা হয়েছে, একেবারে মধ্যযুগীয় পদ্ধতিতে, কোন সভ্য দেশে এরকম ঘটনা ঘটতে পারে জাস্ট ভাবাই যায় না। আফগানিস্তানে ঘটে, বাংলাদেশ একদম আফগানিস্তানের ছবি আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, কিন্তু সেই ঘটনার প্রতিবাদ কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায়নি? এইটা হচ্ছে অমলেন্দুর অভিযোগ, যে মুখ্যমন্ত্রী কেন এর প্রতিবাদে বাংলাদেশের সমালোচনা করেননি বা এই ঘটনার প্রতিবাদ করেননি। দেখুন, আমি যেমনটা বললাম, বাংলাদেশে যবে থেকে এই অরাজকতা চলছে তবে থেকে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার প্রতিবাদ করেছেন, এবং আমরা দেখেছি যে বিধানসভার অধিবেশন চলাকালীনও তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে তুমি ভাবছো কলকাতা দখল করে নেবে আর আমরা কি ললিপপ খাবো। তো আমরা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রতিবাদ, আমি দীপু দাসের ঘটনার কথা বলছি। হ্যাঁ, দীপু দাসের জন্য তৃণমূল কংগ্রেস বিক্ষোভটা তো দীপু দাসের ঘটনার প্রেক্ষিতেই ছিল। দীপু দাসের যে নারকীয় হত্যাকাণ্ড,
এই হত্যাকাণ্ডের প্রতিবাদ বহুবার তৃণমূল কংগ্রেসের বহু ব্যক্তি করেছে এবং নিশ্চিতভাবে মমতা অমলেন্দু বলছেন মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি, কোনো একটাও দেখাতে পারবেন না। ওটাই তো কথা। তার ভোট ব্যাংকে আঘাত পড়ে। মুখ্যমন্ত্রী কখনো বলেছেন যে এইভাবে যে হিন্দু একটা যুবককে হত্যা করা হয়েছে? ক্লিয়ার যে এটাই। কোনো ধরনের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতিমূলক বিষয় কেন্দ্রীয় এটা সরকার নীতির যা ধরন সিদ্ধান্ত নয়। নেবে, একটা হিন্দু তৃণমূল খুন হয়েছে, কংগ্রেস বাঙালি সাথে আছে। হিন্দু খুন হচ্ছে। আমাদের স্পষ্ট এখানে কোনো নীতির বক্তব্য, ব্যাপার আসে না। মাননীয় বিরোধী দলনেতা, ওটাই তো বলছি। মাননীয় বিরোধী দলনেতা প্রেস কনফারেন্স করতে গিয়ে বললেন গতকাল তার নেতৃত্বেও এই হাই কমিশন অভিযান নাকি হয়েছিল। আমরা মাননীয় বিরোধী দলনেতাকে অনুরোধ করছি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নয়, রাজ্যের বিরোধী দলনেতা, যিনি আমার কাছেও বিরোধী দলনেতা, আমরা তাকে অনুরোধ করছি, তিনি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা যতদূর জানি অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের নিরিখে যে অমরেন্দুদা প্রথম থেকে বিজেপি করলেও তৎকাল তৃণমূল থেকে যাওয়া শুভেন্দু অধিকারী এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খুব ঘনিষ্ঠ। তো সেই শুভেন্দু অধিকারীকে আমরা অনুরোধ করছি, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং এবং সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, এনাদেরকে বলুন পাকিস্তানে যেমন ওনারা একটা অপারেশন সিন্দুর চালিয়েছিলেন, আমাদের শ্রদ্ধেয়া জওয়ান ভ্যামিকা সিং এবং সোফিয়া কুরেশির নেতৃত্বে বাংলাদেশে একটা অপারেশন ইঁদুর চালান এবং অপারেশন ইঁদুর চালিয়ে এই ইঁদুর মার্কা দেশটাকে আবার ভারতবর্ষের অন্তর্ভুক্ত করে দিন। এই মুহূর্তে আর বাংলাদেশ নেই, এই মুহূর্তে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের দাবি বলছেন, আপনার ব্যক্তিগত মত বলছেন? না, আমরা বলছি, আমরা যারা এই ভারতবর্ষের মানুষ, আমার প্রশ্ন আমরা যারা দেখছি যে এই দেশটাকে আমার দেশ স্বাধীনতা দিয়েছে আর সেই দেশ আমার দেশের দয়ায় স্বাধীনতা পেয়ে আমার দেশকে আক্রমণ করছে। ভারতবর্ষের সরকার বিষয়টা দেখছে, সরকার কি ভূমিকা রাখছে, মানে কেন্দ্রীয় সরকার, সেটা আমাদের আলোচনার বিষয় হতে পারে। আমরা কিন্তু আলোচনা করছি অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে, যে কেন বিরোধী দলনেতার মুখে শুনবো যে এই রাজ্যের পুলিশ মুসলিম লীগের পুলিশ জামাতের পুলিশ হয়ে গেল। আরে সেটা তার বক্তব্য, কেন এখানে বসে অমলেন্দু বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই ঘটনার সমালোচনা করেননি, যে দীপু দাসকে যেভাবে আমরাও বলতে পারি যে মোহাম্মদ ইউনূস যবে থেকে সরকারের দায়িত্বভার সামলেছে বাংলাদেশে তবে থেকে অরাজকতা চলছে। আর আজ থেকে কয়েক মাস আগে আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই মোহাম্মদ ইউনূসকে ডেকে এনে জামাই আদর করেছেন। আমরাও তো এই দাবি তুলতে পারি, কিন্তু সৌজন্যতার নিরিখে যেহেতু এটা সম্পূর্ণ ভিন্ন একটি দেশের বিষয়, এটা আন্তর্জাতিক বিষয়, তৃণমূল কংগ্রেস সৌজন্যতার নিরিখে এই ধরনের ভ্রান্ত দাবি তুলছে না। এই লাইনে প্রশ্নটা আমি অমলেন্দুর কাছে রাখতে চাই। আপনি বলছেন মুখ্যমন্ত্রীর মুখে আপনি প্রতিবাদ শোনেননি, বিজেপির এতজন মুখ্যমন্ত্রী আছে ভারতবর্ষে, আপনি কি রেখা গুপ্তার মুখে শুনেছেন? আপনি কি পুষ্কর সিং ধামির মুখে শুনেছেন? আপনি হিমন্ত বিশ্ব শর্মার মুখে শুনেছেন? কিন্তু কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলবেন কেন? বিষয়টাই তো আন্তর্জাতিক বিষয়, বলবে কেন্দ্রীয় সরকার। দেখুন পার্থদা, বিষয় হচ্ছে আন্তর্জাতিক, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কোনো বাঙালি হিন্দু এবং পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের মধ্যে অনেক আত্মীয়তার সম্পর্ক আছে, অনেক রক্তের সম্পর্ক আছে। এখনো এখানে অনেক পশ্চিমবঙ্গে অনেক মানুষ বসবাস করেন যাদের হয়তো রিলেটিভরা এখনো বাংলাদেশে আছেন। তো এই যে আত্মীয়তার সম্পর্ক বা হিন্দুদের মধ্যে বা রিলেটিভের সম্পর্ক আছে, এইভাবে অন্য পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশের বা দিল্লির হিন্দু সম্প্রদায়ের মানুষের ওই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘটলে বাংলার মুখ্যমন্ত্রী না এক নয়, এই সূত্রে যে এখানে যেমন বাঙালি হিন্দুদের সাথে বাংলাদেশের হিন্দুদের যে একটা আত্মীয়তার সম্পর্ক, ওই আত্মীয়তার সম্পর্ক তো অন্য হিন্দুদের সাথে নেই। আমাদের বাংলাদেশের সাথে নেই। আরে অন্য দেশে বলতে পারে উত্তরপ্রদেশে বা গুজরাটের হিন্দুদের প্রতিবাদ করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের অনেক হিন্দু প্রতিবাদের একটা স্টেটমেন্ট দেখান। পশ্চিমবঙ্গের আপনি আমাকে যোগী আদিত্যনাথের প্রতিবাদের একটা অফিশিয়াল স্টেটমেন্ট দেখান। আমি ক্ষমা প্রার্থনা করে চলে যাব। পশ্চিমবঙ্গের হিন্দুদের সাথে কোনো ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গের হিন্দু আপনি আগে ডবল ইঞ্জিন রাজ্য দেখান না। ডবল ইঞ্জিন রাজ্যে কি হচ্ছে সেটা ডবল ইঞ্জিন রাজ্যের সমীক্ষা দেখলে আপনি বুঝতে পারবেন। সমীক্ষা কেন দেখবো আজকে আমি কেন ডবল ইঞ্জিন রাজ্যের সমীক্ষা দেখবো? আপনি জলজান্ত বসে আছেন বিজেপি। বাংলাদেশে হিন্দুর উপরে নির্যাতন হওয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের হিন্দুদের নির্যাতনের ঘটনাটাকে মিলিয়ে দিতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কেন তিনি পশ্চিমবঙ্গের হিন্দু নির্যাতনের ঘটনা না করে তার ভোট ব্যাংকে খুশি করছেন? আপনি ভুল বললেন। আর ভোট ব্যাংকে খুশি করছেন। পশ্চিমবঙ্গের হিন্দু নির্যাতনের ঘটনাকে বাংলাদেশের সাথে তো আপনারা মিলিয়ে দিচ্ছেন। তৃণমূল কোথায় মেলাচ্ছে? মুখ্যমন্ত্রী মেলাচ্ছেন যে এখানেও যখন হিন্দুরা নির্যাতিত হয় বাংলাদেশেও হিন্দুরা নির্যাতিত হয়, দুটোই একই।
মানে সব থেকে পশ্চিমবঙ্গ বেশি আর তো বাংলাদেশ বাংলার গ্রেটার বাংলাদেশ বানানোর যে আমি ইউনিস বলি, আর মমতা ব্যানার্জি আপনি বলছেন ইউনিস আর মমতা পশ্চিমবঙ্গে ব্যানার্জি এমন প্রশাসন বহু একই। বাঙালি আছেন। ইউনিস আর মমতা ব্যানার্জি আপনি একই। শুনুন, আপনি বলছেন পশ্চিমবঙ্গে এমন বহু বাঙালি হ্যাঁ, আছে, যাদের আত্মীয় ওখানে আছে। আত্মীয়রা ওখানে আছে, আছে। একদম আমি 100% বাস্তব, আপনার সাথে তার সহমত। এখানকার যে ইমোশনাল হ্যাঁ, অ্যাটাচমেন্ট, একদম, এখানকার একদম, বাঙালিদের আমি আপনার ইমোশনাল সাথে 200% সহমত। এবং মূলত সেই হিন্দু কারা? সেই হিন্দুরা হচ্ছে মতুয়া। আজকে মতুয়া সংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছে, আরে সবাই তো 50 লক্ষ, অনেক গাঙ্গুলি ব্যানার্জিও আছে, আমি মতুয়াদের অনেক কথা বলছি, গাঙ্গুলি ব্যানার্জিও আছে, যারা জাস্ট অনেক গাঙ্গুলি ব্যানার্জি কয়েক বছর আগে ভট্টাচার্যরাও আছে, বিতাড়িত হয়ে যাদের আত্মীয়রা বাংলাদেশে আছে। ঠিক কথা, কিন্তু সবচেয়ে বেশি মতুয়া, সবচেয়ে বেশি, না, আমি সেটা যেটা আলাদা বলতে কথা। পারিনি। তাহলে আপনি এবার আমি মতুয়াদের যেটা একটা বলছি, বিশেষ গোষ্ঠীতে তথ্য মতুয়া মানুষের আসছেন জানা কেন? উচিত, তো সেই এই সূত্রে ধরে মতুয়া সংঘের সংঘাধিপতি মুখ্যমন্ত্রী কেন প্রতিবাদ করছেন কেন্দ্রীয় না? প্রতিমন্ত্রী শান্তনু তাহলে ঠাকুর হিন্দুরা বলছে আসলে যে মুখ্যমন্ত্রী খুশি। 50 লক্ষ অনুপ্রবেশকারীকে তাড়াতে গিয়ে যদি 5 লাখ মতুয়া ভোট না দিতে পারে, এই আত্মত্যাগ আমাদেরকে স্বীকার করতে হবে। আপনারা এই সনাতন ধর্মের মাসিহা, আপনারা এই মতুয়াদের বন্ধু। আরে ভোটের সাথে ভোটের সাথে হিন্দু আপনারা হত্যা কেন কোনো বলেছিলেন ভোটের SIR সাথে সময়? হিন্দু হত্যার কোনো আপনি SIR হিন্দু সময় হত্যার কেন কোনো বলেছিলেন? অমলেন্দু এবং অর্পণ, এসআইআর এর আলোচনায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই আলোচনাটাকে মোটামুটি একটা জায়গায় পৌঁছে যেতে হবে। এখনো অবধি যা ঘটনার প্রেক্ষিত দেখছি, আমার মতে এই বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির উপর কোন কোন দিক থেকে এবং কতটা কতটা প্রভাব ফেলতে পারে তার যে আশঙ্কা তৈরি হয়েছে। একটা ছোট্ট কথা বলি, বিজেপি যদি বাংলাদেশের একটা মানে অন্য সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্রের বলুন ছোট ঘটনার ঘটনা, সাথে, বলুন ছোট ঘটনা। ভিন্ন রাষ্ট্রের ঘটনার তাই তো? সাথে যদি পশ্চিমবঙ্গ আমার দেশের একটি অঙ্গরাজ্য সেই ঘটনাকে মেলায়, তাহলে আমি পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে ভারতবর্ষেই চলছে এসআইআর, সেটাকে মিলিয়ে তো কোনো ভুল করছি না। না না, আমি এসআইআর নিয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক করে দিয়েছে। ওখানেও মুসলিমরা বিদ্বেষের কারণে, কেবলমাত্র হিন্দু বিদ্বেষের কারণে হিন্দুকে হত্যা করেছে। আর এখানেও আপনারা সেম ঘটনা করেন। আপনাদের সরকার ছিল না, সেম ঘটনা হয়। পশ্চিমবঙ্গে হিন্দু বিদ্বেষী সরকার, বাংলাদেশে যেমন হিন্দু বিদ্বেষী সরকার, পশ্চিমবঙ্গে হিন্দু বিদ্বেষী সরকার চলছে। আপনারা কেন্দ্রে সরকার চালাচ্ছেন, হিন্দু ধর্মের ধারক বাহক আপনারা 11 বছর সরকার চালাচ্ছেন, এখন আপনাদের 11 বছর পর মনে হচ্ছে হিন্দুরা সমস্যা আছে। পদত্যাগ করতে হবে আপনাদের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কেন করতে যাবেন? আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি আবার বলছি, আমি এই আলোচনা থেকে বেরিয়ে এসআইআর নিয়ে আলোচনায় যাব। আজকে রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, একাধিক মন্ত্রী ছিলেন, সেই দলের সাংসদ ছিলেন। আমরা সেখানে তারা কি দাবি করেছেন পরে সাংবাদিক সম্মেলনে বলেছেন, তা নিয়ে সুযোগ থাকলে নিশ্চয়ই কথা বলবো। আমি আপনাদের শুভেন্দু অধিকারীর যে সাংবাদিক সম্মেলনের একটা ছোট্ট অংশ দেখিয়েছি, যেখানে তিনি পুলিশকে জামাতের পুলিশ, মুসলিম লীগের পুলিশ বলে সমালোচনা করেছেন, সেই প্রেস কনফারেন্সের আরেকটি অংশ দেখাতে চাই, যেখানে তিনি 26 তারিখের কর্মসূচির কথা বলেছেন এবং যেভাবে বলেছেন তাতে এটা বোঝা যাচ্ছে নির্বাচনের মুখে এই ধরনের ইস্যু বিজেপি এই রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করবে 100% নিশ্চিত করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি আপনাদের আগে দেখিয়ে নিই 26 তারিখের কর্মসূচি নিয়ে কি বলেছেন শুভেন্দু। তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকে ডেপুটি হাই কমিশনারকে দ্বিতীয় চিঠি পাঠিয়েছি। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই ভোট করব। আমাকে যদি আমার মনে হয় কোনো টেকনিক্যাল কারণে হয়তো এটা আমরা পুরোটা আপনাদের দেখাতে পারবো না। আমাকে আপনাদের বলে দিতে হবে যে সেখানে তিনি কি বলেছেন। ইনফ্যাক্ট লাস্ট লাইনটা যেটা তিনি বলেছেন যে 26 তারিখে তিনি যাবেন এবং বাংলাদেশ থেকে আসা মুসলমান যারা এখানে রয়েছেন অনৈতিকভাবে, বেআইনিভাবে, আর তার সঙ্গে জুড়েছেন বাংলাদেশের এই ডেপুটি হাই কমিশন অফিস, তারা এখানে তাদের সুস্থভাবে কাজ করতে দেবেন না, একদম পরিষ্কার বলেছেন। আমি অর্পণ আপনার কাছে জানতে চাই, বিরোধী দলনেতা কিভাবে এখানে বাংলাদেশি দূতাবাসের কাজকর্ম আটকে দেবেন? এটা যদি আটকাতে হয় কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতে পারে,
কেন্দ্রীয় সরকার জানি না আন্তর্জাতিক আইন কি বলে, যে আপনারা এখানে আপাতত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে, আপনাদের লোককে ফিরিয়ে নিয়ে যান। কিন্তু এই রাজ্যের বিরোধী দলনেতা কিভাবে এনশিওর করছেন তিনি ওখানে কোনো বাংলাদেশি দূতাবাসকে কাজ করতে দেবেন? না, এটা তো বিরোধী দলনেতাই বলতে পারবেন, কিন্তু আমি একটা কথা বলি, ইনি এমন এক বিরোধী দলনেতা যিনি প্রত্যেক নির্বাচনে ইনি হচ্ছেন বাংলাদেশের অশান্তি টেনে পশ্চিমবঙ্গে ঢোকানোর চেষ্টা হচ্ছে। আমি বলছি ইনি হচ্ছেন সেই ছাত্র বা সেই ছাত্রী যে প্রত্যেক পরীক্ষার আগে তার অভিভাবককে বলে যে এই পরীক্ষাতে আমি অত্যন্ত ভালো নম্বর নিয়ে পাশ করব, কিন্তু যখন দেখা যায় যে সে পাশ করতে পারছে না তখন সে বলে প্রশ্ন কঠিন ছিল, খাতা কঠিনভাবে দেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক অজুহাত দেয়। শুভেন্দু অধিকারী হচ্ছে ভারতবর্ষের রাজনীতির সেই রকম একজন ছাত্র। তো বিষয়টা হচ্ছে কিভাবে উনি এই কথা বলতে পারেন, ওনার বলার এখতিয়ার আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি তো বলছি তদন্ত হওয়া দরকার। এবং আপনি যে আশঙ্কার কথা বলছেন পার্থদা, এই আশঙ্কাটা আমি তো এই কিছুক্ষণ আগেই বললাম, যেটা যে শুভেন্দু অধিকারীর সাথে বাংলাদেশের ওই জঙ্গি জামাতিগুলোর কোন রকম কোনো যোগাযোগ রয়েছে কিনা, এবং ওই ঘটনাগুলোকে কেন এত তীব্রভাবে পশ্চিমবঙ্গ, আমি পশ্চিমবঙ্গ বলছি না, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গ তো কোনো ভিন্ন একটা দ্বীপপুঞ্জ বা কোনো ভিন্ন অংশ নয়, ভারতবর্ষ থেকে খণ্ডিত হয়ে গেছে এমন তো নয়। পশ্চিমবাংলা ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গরাজ্য, যে বাংলা থেকে আন্দোলন হয়েছিল বলে কার্যত আমরা 1947-এর 15ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছি। তো এরকম একটি অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্যের প্রচুর পরিমাণ অবদান রয়েছে আমার ভারতবর্ষের বর্তমান যে আমার দেশের অস্তিত্ব, আমার দেশের সত্তা অস্মিতা, তার পিছনে যে অঙ্গরাজ্যের একটা বিশাল অবদান রয়েছে, সেই অঙ্গরাজ্যের সাথে তারা একটা কার্যত জঙ্গি গোষ্ঠী শাসিত একটা দেশের তুলনা করছেন। আমার কথা খুব স্পষ্ট, আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতির উচিত, রাষ্ট্রপতি মহোদয়া দ্রৌপদী মুর্মুর উচিত এই লোকটার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করা। বাংলাদেশে অশান্তি চলছে, পশ্চিমবঙ্গকে দুটো ঘটনা একই কেন? মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দন দাসের খুন আর বাংলাদেশে এই যে দীপু দাসের খুন, দুটো একই ঘটনা, এবং দু জায়গায় জামাতি সরকার চলছে। এটারই প্রতিবাদ করেছেন। আজকে বাংলাদেশে যেভাবে জামাতিদের সরকার চলছে, বাংলাদেশে যেভাবে জামাতিদের সরকার চলছে, পশ্চিমবাংলাকে হিন্দু বাঙালিদের উপর ওখানে যেভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে, নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, সেম একইভাবে পশ্চিমবঙ্গের সরকারও একই ভাবে সংখ্যালঘু, বাংলাদেশে যারা সংখ্যাগুরু এখানে সংখ্যালঘু হলেও তাদেরকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং প্রশাসনিক সহযোগিতায় এখানেও হিন্দুদের উপর একই ধরনের অত্যাচার করা হয়। এই জন্যই বিরোধী দলনেতা একই কথা বলছেন, বারবার বলছেন, এবং মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিরোধী দলনেতা কেন্দ্রীয় সরকারকে কাউকে মুখ্যমন্ত্রী সবাই জানে, মুখ্যমন্ত্রী বাংলাদেশের সবাই জানে, তার জন্য মুখ্যমন্ত্রী তৎপর ছিলেন, যেভাবে বিজেপি বাংলাদেশের ছিলেন। আমরা পশ্চিমবঙ্গ সবাই জানে বিজেপির ওই নেতাগুলোকে কলার ধরে জেলে ঢোকা, বিজেপির এই নেতাগুলোকে কলার ধরে জেলে ঢোকা। অমলেন্দুদার মতো একজন আইনজীবী, আমি জানি না উনি আইনের কতটা জানেন, কি জানেন, নিশ্চিতভাবে অনেকটা জানেন, উনি কিভাবে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের সাথে এরকম নগ্ন উলঙ্গ ভাবে বাংলাদেশের তুলনা করতে পারে শুধুমাত্র এদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। আমি জানি না, এদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত। এদের প্রত্যেকের বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আছে। দেখুন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই মুহূর্তে সেখানে যে ক্ষমতাসীন সরকার, তারা নির্বাচিত সরকার নয়, কিন্তু তারা চাপের মুখে বাধ্য হয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করতে, কিন্তু তারা চাইছে না নির্বাচনটা হোক। নির্বাচন হলে তাদের সরে যেতে হবে, নির্বাচিত সরকার আসবে, কিন্তু তারা চাইছেন যে তারাই মৌরসিপাটটা চালাবেন, আর সেই জন্য দেশকে যদি অশান্ত করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায়, এটা তাদের একমাত্র উদ্দেশ্য। পশ্চিমবাংলাতেও কি এরকম কোনো ষড়যন্ত্র তৈরি হচ্ছে যাতে নির্বাচনটা সময় মতো না হয়? পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন, যদি পশ্চিমবাংলার নির্বাচন পেছোয়, তাহলে কাদের রাজনৈতিক লাভ? অর্পণ, পশ্চিমবাংলার নির্বাচন পেছনের তো কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, যার সাথে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই।
শুধুমাত্র বর্ডার শেয়ার করা ছাড়া। বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটা দেশ, ভারতবর্ষ সম্পূর্ণ ভিন্ন একটা দেশ, পশ্চিমবঙ্গ তার একটা অঙ্গরাজ্য। তো এই মতো পরিস্থিতিতে যদি বাংলাদেশের জন্য আমি পশ্চিম বাংলার কথা বলবো, আমি বলছি রোজ নিত্যদিন, কালকেও 25শে ডিসেম্বরের মতো দিনেও বিভিন্ন রাস্তা অবরোধের কর্মসূচি নিয়ে নিয়েছে বিজেপি। হ্যাঁ, তো বিজেপি তো নেবেই, বিজেপি নেবে, কারণ বিজেপিকে এভাবেই পশ্চিমবাংলার রাজনীতিতে বেঁচে থাকতে হবে। বিজেপি কেন নেবে? কারণ আমার মনে আছে সরকার 2021 সালে বারবার হাওয়া দেবে আর বিজেপি সেটা মেনে নেবে। 2021 সালে যখন সরকার হিন্দুদের উপর অত্যাচার হাওয়া দেবে আর বিজেপি মেনে নেবে। স্বপ্ন দেখে বিজেপি মেনে নেবে, আটকে গেল, 200 স্বপ্ন দেখে যখন 77-এ আটকালো, আমি তখন সে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখেছিল। কোনদিন বলে দেখেন আপনারা ইন্ডিকেট কে করেছিল? 200 সে তো ইন্ডিকেট করতে কে গেছিল? এইবার অবশ্যই হ্যাঁ 4 থেকে 70 হয়েছে, 4 থেকে 77 থেকে 70, 120 থেকে 77, 120 থেকে 77, 120 থেকে 77 এই হিসেবটা দিন। 2019-এ 120টা সিটে এগিয়েছিলেন। উত্তরটা আমি একবার দিয়ে দিই। বাংলাদেশের কোন অশান্তির কারণে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের ভোট পিছিয়ে যায়, তার দায় ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, কেন্দ্রীয় সরকারের চালিকা শক্তি রাজনৈতিক দলকে নিতে হবে। আমি যে প্রশ্নটা অমলেন্দুকে করতে চাইছি, অমলেন্দু দেখুন, আপনি এটা তো নিশ্চয়ই জানেন যে কদিন আগে এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত এই লাইনটা নিয়ে কটাক্ষ করেছেন যে ওয়াকফ নিয়ে নতুন আইন হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে ওয়াকফের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় দিল্লি যান, আমরা তো করিনি, যারা করেছে তাদের বিরুদ্ধে করুন। তাহলে আজকে যখন বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে, হোয়াট এভার টাইপ অফ, দিল্লি যান। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে এখানে থাকতে দেওয়া হবে কি হবে না এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, পররাষ্ট্র দপ্তরে গিয়ে অভিযান করুন। এই কথাটা কেন দলনেতা বলেছেন যে বাংলাদেশের ডেপুটি কমিশনার হাই কমিশনারের সাথে মিট করার জন্য বারবার চিঠি দিয়েছে। হিন্দু সমাজের প্রতিনিধি হিসেবে মিট করতে পারে, কে ওকে দায়িত্ব দিয়েছে হিন্দু সমাজের প্রতিনিধি হওয়ার? মিট করতেই পারে, দায়িত্ব দিয়েছে হিন্দু সমাজের প্রতিনিধি হওয়ার? আপনি হন না, আপনাকে হতে বলেছে। কেন হবে? আপনারা হিন্দু সমাজের প্রতিনিধি, হিন্দু বিদ্বেষী সরকারকে এন্ডোর্স করেন, স্বামী বিবেকানন্দ হিন্দু বিদ্বেষী সরকারকে এন্ডোর্স করেন। আপনাদের কে দায়িত্ব দিয়েছে হিন্দু সমাজের প্রতিনিধি হওয়ার? আপনাদের কি যোগ্যতা আছে? হিন্দু বিদ্বেষী সরকার, এটাই তো বলছি, হিন্দু বিদ্বেষী সরকার আপনারা আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। কোন যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, হিন্দু মনে করে সে হতে পারে, হতে পারে না। দায়িত্ব কাউকে দিতে হয় না, দায়িত্ব কাউকে দিতে হয় না, যে কেউ হতে পারে, হ্যাঁ যে কেউ হতে পারে, দায়িত্ব আপনার, যে কেউ হতে পারে, যে কেউ দায়িত্ব নিতে পারে। আপনি আমাকে একটা কথা বলুন, এই দলটাকে ব্যান করা উচিত, প্লিজ প্লিজ। এই দলটাকে ইমোশনাল কথা, এর মধ্যে লজিক নেই। এভাবে ইমোশনাল কথা বলে সময় নষ্ট করবেন না। যে দল জানতে চাইছি ইন্টারন্যাশনাল হতে গিয়ে এখন লোকাল হয়ে গেছে। প্লিজ প্লিজ, আরে পশ্চিমবঙ্গে হারিয়ে রাখবেন 26-এ, আপনার দম থাকলে 26-এ হারান। 26-এর নির্বাচনের রেজাল্টের দিন আবার আপনার সঙ্গে বসবো এখানে। অবশ্যই অবশ্যই সে নিয়ে আমরাও আশা করবো যে আপনারা দুজনেই সেই সময়ও একইভাবে আমাদের সঙ্গে এসে এইভাবে এই টেবিলে বসে বিতর্কে অংশ নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, অমলেন্দু রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যদি ডেপুটি হাই কমিশনে যান এবং ডেপুটি হাই কমিশনের সময় চান, তিনি নাও পেতে পারেন। ডেপুটি হাই কমিশনারও তো কারণ নির্দেশে চলে, তিনি যতক্ষণ না উপর থেকে অর্ডার পাবেন কার সঙ্গে মিট করবেন কার সঙ্গে মিট করবেন না তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু সেইটাকে রাজ্য রাজনীতিতে অ্যাজ অ্যান ইস্যু আমদানি করার সার্থকতা কি? আমার প্রশ্ন হচ্ছে এটাই। যদি কোনো স্টেপ নিতে হয় কেন্দ্রীয় সরকার নেবে, ভারত সরকার নেবে, ভারত সরকারের বিদেশ দপ্তর আছে, ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তর আছে, সেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট অফিসার আছেন, মন্ত্রী আছেন, সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী আছেন। কিন্তু পশ্চিমবঙ্গে একটা ডেপুটি হাই কমিশনের অফিসে সামনে গিয়ে অশান্তি করে কি গেইন, কি পলিটিক্যাল বেনিফিট নিতে চাইছে বিজেপি? না, এতে কোনো পলিটিক্যাল বেনিফিট, এটা একটা ইমোশনাল বহিঃপ্রকাশ। মানুষের আবেগ হচ্ছে সবকিছু রাজনীতিরও ঊর্ধ্বে। আজকে একজন আমার নিজস্ব এখানে আজকে আপনি দেখুন যেভাবে দুটো জিনিস আপনি একইভাবে সমান্তরাল প্যারালাল ভাবে ঘটে চলেছে। আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হচ্ছে,
সেম একই কায়দায় পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনায় বারবার হিন্দু নিধন হয়ে আসছে। এই যে হিন্দুদের উপরে ধর্মের ভিত্তিতে খালি তাদেরকে আঘাত করা, এবং হিন্দু ধর্মের তারা ধর্মাবলম্বী বলে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদেরকে যখন ইচ্ছা যা ইচ্ছা যেমন ভাবে কুপিয়ে খুন করতে পারে, যেখানে ইচ্ছা গাছে ঝুলিয়ে পুড়িয়ে দিতে পারে, এবং সেই জায়গার সরকারের সাথে সাথে পশ্চিমবঙ্গের সরকারও একইভাবে যে উদাসীনতা দেখায়, এই উদাসীনতার বিরুদ্ধে তিনি বলেছেন রাজ্য প্রশাসনের যে উদাসীনতা, এই উদাসীনতা কেন? রাজ্য প্রশাসনের কিন্তু পলিটিক্যাল দায় অতটা নেই। প্রশাসনের কথা বলছি আমি, কোন শাসক রাজনৈতিক দলের কথা নয়। প্রশাসনের দায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনের দায় পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সেদিকে নজর রাখা, সর্বোপরি রাজ্য এবং দেশের সুনাম, এই দুটোই, এই তিনটে পয়েন্টে ভাবতে হবে রাজ্য প্রশাসনের ভূমিকা। আপনি কি দেখছেন, কতটা সদর্থ? দেখুন, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এবং রাজ্য প্রশাসনের ভূমিকা সেটাই হওয়া উচিত যেটা রাজ্য প্রশাসন যে ভূমিকা আজকে পালন করেছে। বাংলাদেশ হাই কমিশন হোক বা অন্য কোনো গেরুয়া পড়ুন, লাল পড়ুন, অ্যাবসলিউটলি অন্য কোনো গেরুয়া করতে পারেন, তিনি সবুজ করতে পারেন, কিন্তু যখন মুসলিমরা কোন হিন্দুদেরকে ভালোভাবে আঘাত করবে, বাবরি বাংলাদেশ হাই কমিশন হয়ে গেছে, তখন কি করবেন? তখন আপনি তাদের পুলিশ দিয়ে আমাদের হওয়া দেবেন, তখন আপনাদের পুলিশ তাদেরকে হওয়া দেবে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কারুর প্রপার্টি নয়। বাংলাদেশ হাই কমিশনের অফিস, বাংলাদেশ হোক বা যে কোনো রাষ্ট্রের হাই কমিশনের অফিস যেটাই ভারতবর্ষের যে কোনো প্রান্তে আছে, সেগুলো আন্তর্জাতিক সম্পত্তি। তো আন্তর্জাতিক সম্পত্তি যদি এরকম কোন জঙ্গি, একটা জঙ্গিকে আপনার চ্যানেলের পাশে দেখতে পাচ্ছি, এরকম কোন জঙ্গি যদি এইরকম কোন অভিষেক ব্যানার্জিকে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন, আপনি অভিষেক ব্যানার্জির নাম নেন, আপনি বলছেন জঙ্গি দেখতে পাচ্ছেন না, আমি কারণ নাম নেই, আপনি নাম নিয়ে নিলেন। না, আপনাদের জঙ্গিদের সরকার চলে না। বলছি যে যদি এরকম এর মতো কোন জঙ্গি আমি দেখতে পাচ্ছি, চোখে নাম নেব না, সে এরা যদি এরকম কোন আন্তর্জাতিক সম্পত্তিকে আঘাত করতে চায়, অন্তত পশ্চিমবঙ্গ সরকার বা যে কোনো রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ, দিল্লি, বিজেপি, তৃণমূল, যে কোনো সরকারের উচিত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা, আন্তর্জাতিক সম্পত্তিকে রক্ষা করা। আচ্ছা, এবার আমাদের হাতে যেটুকু সময় আছে আমরা একটু এসআইআর প্রসঙ্গে ফিরি। আজকে অনেক কিছু ঘটেছে কলকাতা শহরে, দিল্লিতে ঘটেছে, এবং সব মিলিয়ে বিশেষ করে বাংলাদেশে যা ঘটছে এর উপরে নজর, চোখ ফিরিয়ে রাখা খুব মুশকিল, এর উপরে নজর রাখতেই হচ্ছে। আমার ধারণা আগামী কয়েক ঘন্টায় বিষয়টা আরো অন্যরকম মাত্রা পাবে। কিন্তু আমরা চাইবো একটা উৎসবের মরশুম, এই উৎসবের মরশুমে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গ রাজ্য, সেখানে বহু মানুষ কিন্তু এই নানা রকম উৎসবে সামিল হবেন এই শীতের সময়। এই সময় যেন কোনো অযাচিত অশান্তি, বাইরের দেশে ঘটে যাওয়া একটা অশান্তির প্রেক্ষিতে আর একটা অশান্তি যেন এই রাজ্যের মাটিতে না হয়, এবং আশা করব পশ্চিমবঙ্গ প্রশাসন, রাজ্য প্রশাসন সেটা সুনিশ্চিত করবে। এসআইআর প্রসঙ্গে প্রথম যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যাতে একাধিক মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তারা গিয়েছিলেন রাজ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে জাস্ট এই কথাটা বলেছেন যে আমাদের ওখানে যখন প্রতিনিধি দল যায় উনি তো দেখা করেন না, বিজেপির প্রতিনিধি দল গেলে দেখা করেন। সাংবাদিকদের জিজ্ঞাসা করেছেন আপনারা কি ঢুকতে পারেন, আপনাদের সঙ্গে কথা বলতে পারে? অমলেন্দু, আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গেছিল এবং নিশ্চয়ই নির্বাচনী আধিকারিকের সঙ্গে তাদের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী কালকেই অভিযোগ করেছেন আমরা যাই, আমাদের সঙ্গে দেখা করেন না। ওটা তো মুখ্যমন্ত্রী যখন থেকে এসআইআর পদ্ধতি নির্বাচন কমিশন চালু করেছে তখন থেকেই তাদের বিরোধিতা করে এসছেন, এবং তারপরে যখন দেখেছেন যে না ধীরে ধীরে সমস্ত স্টেপই নির্বাচন কমিশন যেখানে যা অসুবিধা হচ্ছিল সেগুলোকে তাদের মতন করে ব্যবস্থা করে এগিয়ে নিয়ে গেছে, তখন তিনি সবকিছুই মেনে নিয়েছেন। তো আজকে তাদের স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা গিয়ে নির্বাচন কমিশনারকে দেখা করবে, এবং যে পদ্ধতি এগোচ্ছে সামনের দিকে তাতে কোনো সুবিধা অসুবিধা হলে বা তাদের কোনো বক্তব্য যদি থাকে, কোনো কিছু সংশোধনের যদি প্রস্তাব থাকে দিতেই পারেন, যেগুলো বিজেপিও আগে বহুবার দিয়েছে, সেটা আজকে রাজ্যের শাসক দল দিয়েছে, এটা তো ভালো কথা। আমরা তো প্রথম থেকে এই জিনিসটাই চাইছিলাম, যেটা মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রেও সেইভাবে মানুষকে বিভ্রান্ত করছিলেন। প্রথম দিন থেকে এসআইআর প্রথমে বলেছিলেন হতে দেব না, তারপরে আবার এসআইআর ফর্ম নিয়েছিলেন, তারপরে এসআইআর চালু হওয়ার পরে বিএলওদেরকে খেপিয়ে দিতে চেয়েছিলেন, সাধারণ মানুষদেরকে খেপাতে চেয়েছিলেন। তারপরে যখন ড্রাফট রোল বেরিয়ে গেল তখন তারপরে তিনি আবার এখন হিয়ারিং এর সময় রাজনৈতিক কারণে একের পর এক তীর দেখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী এই করেছিলেন, এটা চেয়েছিলেন টাইপের শব্দ ব্যবহার করছেন। না, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পার্থদা যে না ঘিরে নেবেন, এসআর বিএলও কেউ যদি কোনো কিছু করতে যায় তাকে আটকে দেবেন।
হ্যাঁ, কেউ যদি নাম এটা বাদ অভিষেক দিতে চায়, বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। খুব ক্লিয়ার কাট মুখ্যমন্ত্রী এবং তার দলের অনেক নেতারাই বলেছেন, অভিষেক ব্যানার্জিও তো বলেছেন, স্পষ্ট বক্তব্য। আমরা এখনো বলছি যে যদি এসে আটকে এখন দেবেন। খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, এখনো হিয়ারিং বলছেন বাকি আটকে আছে, দেবেন। বহু এমন মানুষ রয়েছেন যারা জীবিত, তাদের নাম মৃত হিসাবে এসছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। বহু এমন মানুষ আছে যাদের একটা নাম তার বাবার নাম আসেনি বা যে কোনো কারণে তার নাম বাদ হয়ে গেছে, আমরা সেগুলো সংবাদ বানানে রেখা একটু এদিক ওদিক, একদম একদম এরকম বিয়ে হয়ে গিয়েছে, সারনেম চেঞ্জ হয়ে গিয়েছে, সেই ঠিক, জন্য এরকম বহু ইস্যু এসেছে, এগুলো তো সবই হিয়ারিং এ যাবে। কিন্তু আমরা এখনো বলছি হিয়ারিং এর পর যখন ফাইনাল লিস্ট বেরোবে, সেই ফাইনাল লিস্টে একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, সেই বৈধ ভোটার যদি তারপরে সেই সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে বা নির্বাচন কমিশনের কোন আধিকারিকের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেয়, তার দায় বিজেপি। তবে অর্পণ, আমি একটা কথা এখানে বলতে চাই যে এর আগে আপনারা একাধিকবার যখন অভিযোগ করেছেন, বিশেষ করে ওই 2002 এর তালিকা 2025 এর তালিকার তুলনা করতে গিয়ে কোন বুথে কত লোক আগে ছিলেন এখন নেই, বা কোন কোন বুথ বেমালুম অদৃশ্য হয়ে গেছে এবং ভোটারদের হদিশ নেই, একদম তালিকা ধরে আপনারা এই অভিযোগও করেছিলেন যে 2002 এর যে অ্যাকচুয়াল ভোটার তালিকা আর যেটা অ্যাকচুয়ালি আপলোড করা হয়েছে, এই দুটোর মধ্যে তফাৎ আছে। বেশ কিছু পাতা আপনারা বলেছিলেন ডিসঅ্যাপিয়ার করেছে, সেখানকার ভোটারদের নাম বাদ চলে গেছে আগেই। তো যাই হোক, তখন তো দেখছিলাম একটা গবেষণা ছিল, একটা রিসার্চ ছিল, কিন্তু এখন এই যে আপনাদের আমি আপনাকে একটা ছোট্ট এই যে উদাহরণ দিই, সারনেমের চেঞ্জের জন্য কারোর নাম ওঠেনি, বানানে এদিক ওদিক হয়ে গেছে বলে নাম ওঠেনি, এগুলো শুধু মানে জাস্ট অভিযোগ। এখানে কোনো সংখ্যা নেই, কোন জায়গায় কোন ভোটার লিস্টে কোন পার্ট নম্বরে কোন বুথে কতজন, এরকম কোনো সংখ্যা নেই, শুধু অভিযোগ এই 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 কারণে কিছু লোকের নাকি নাম বাদ গেছে। না না, আমি আপনাকে একদম নাম করে করে বলছি। সল্টলেকের বর্তমানে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান, সল্টলেকের দীর্ঘদিনের কাউন্সিলর, তার ওয়ার্ডে জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তীদের বসবাস ছিল, আমাদের দলের নেতা সব্যসাচী দত্ত। 2002 সালে তিনি তখনও কাউন্সিলর ছিলেন, তার নাম 2002 সালে খসড়া তালিকায় ছিল না। এই যে খসড়া তালিকা যেটা প্রকাশিত হয়েছিল, আমি আপনাকে দ্বিতীয় উদাহরণ দিচ্ছি। 8 কোটি কত লক্ষ, 8 কোটি 44 লক্ষ জনপ্রতিনিধির তার মধ্যে একটা দুটো পার্সেন্টেজে আসে। আমি অন্যগুলো ছেড়ে দিচ্ছি, আমি আপনাকে একদম স্পেসিফিক জনপ্রতিনিধিদের কথা বলছি। এই যে খসড়া তালিকা বেরিয়েছে, এই খসড়া তালিকায় ডানকুনি মিউনিসিপ্যালিটির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রানিং কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সূর্য দে, কোনো সংখ্যালঘু নয়, একদম সনাতনী বাঙালি, সূর্য দে, তার নাম এসছে মৃত হিসাবে। আপনারা দেখেছেন, আপনারাও দেখিয়েছেন, তিনি নিজে আবার বলছে একটা দুটো তিনটে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি যেমন বললাম যে এখনো হিয়ারিং এর জায়গা বাকি আছে। আমি এই প্রশ্নে একটু, আমাদের হাতে সময় কমে আসছে অমলেন্দু, আপনার কাছ থেকে আমি শুধু এই প্রশ্নের উত্তর চাইছি। আজকে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল, যেটাতে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, শশী পাঁজা ছিলেন আমাদের নৈহাটির যিনি ব্যারাকপুরের সাংসদ এখন পার্থ ভৌমিক, তিনি ছিলেন, তারা যা বললেন, তারা কয়েকটা দাবি জানিয়েছেন, তার মধ্যে এই ধরনের যে কথাগুলো, অর্থাৎ এই কারণে, ছোট ছোট কারণে নাম বাদ যাওয়া, এর প্রতিবাদ করেছেন তারা। দ্বিতীয়ত তারা বলেছেন যে হিয়ারিং একটা অ্যাক্সেসিবল ডিস্টেন্সের মধ্যে করতে হবে, অর্থাৎ যেখানে তিনি থাকেন তিনি যেন সহজে পৌঁছতে পারেন। বারুইপুরের লোককে যদি আলিপুরে আসতে হয়, যে দূরত্ব অতিক্রম করতে হয়, বহু মানুষ আসতে পারবেন না। আর দ্বিতীয় আরেকটা জিনিস বলেছেন, যদি কোনো ডাইরেক্ট লিঙ্কের ব্যবস্থা থাকে, ওয়েব কাস্টিং হয়, তার লিঙ্ক তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে। আপনি কি বলবেন? না, ওনারা তো ওনাদের প্রস্তাব রেখেছেন, ওটাই তো বলছি যে এই জিনিসটা কতটা যুক্তিসঙ্গত প্রস্তাব। ওনারা যেটা বলছেন যে হিয়ারিং কাছে করতে হবে, সেটা নির্বাচন কমিশন নিঃসন্দেহে বিচার বিবেচনা করবে। স্বাভাবিক মানুষ যুক্তিসঙ্গত প্রস্তাব, হ্যাঁ, মানুষ যদি কাছাকাছি কোথাও হিয়ারিং এর ব্যবস্থা পায় এবং সেটা যে আধিকারিকদেরকে দিয়ে করানোর দরকার, সেই আধিকারিকরা যদি ওখানে অ্যাভেলেবেল থাকেন, সেটা নির্বাচন কমিশন দেখবে। সব থেকে বড় কথা, আজকে এই যে ড্রাফট লিস্ট বেরিয়েছে, যেটা সেখানে জাস্ট নামটা বাদ গেছে কাদের, কেবলমাত্র মৃত এবং যারা স্থানান্তরিত হয়েছে, স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে, এবং যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, এই 3 ধরনের নাম বাদ গেছে। এরপরে স্বাভাবিক যাদের ডিসপুটেড আছে, সেই ডিসপুটেড তো হিয়ারিং এ আসতেই হবে, এবং সেই হিয়ারিংটা যাতে তারা প্রভাবিত করতে পারে। কংগ্রেসের দাবি যুক্তিসঙ্গত বলে মনে করছেন কিনা? না, তৃণমূল কংগ্রেস কি দাবি করছে
সাধারণ মানুষের পক্ষে দাবি হলে সেটা তো নির্বাচন কমিশন না, না, হতে পারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা তো- দাবিটা যুক্তিসঙ্গত কি? তৃণমূল কংগ্রেস আজকে যে ঘটনাটা করছে, যে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বিষয়বস্তু তুলে ধরছে, এই কাজটা তো আগে থেকে করা উচিত ছিল। আগে থেকে রাস্তায় দাঁড়িয়ে মানুষদেরকে বিভ্রান্ত না করে তাদের যা কিছু তাদের তৃণমূল কোনো কিছু কংগ্রেস রাস্তায় তাদের দাঁড়িয়ে, তাদের যা কিছু ভাবনা চিন্তা বা তাদের যা ক্যাম্প তৈরি করেছে। হেল্প ক্যাম্পের Help নামে desk তৈরি আপনারা করেছে। 4G সার্টিফিকেট তৈরি করার রাস্তা তৈরি করেছেন, সেটা আমাদের বলুন। কাছে সার্টিফিকেট তৈরি আরে করেছে, আপনাদের আমাদের অনেকের certificate বার্থ করেছে। সার্টিফিকেট সব 25 বছর আপনারা আগেকার CA camp 25 করে বছর 40 ব্যাপে certificate বার্থ দিয়েছেন। সার্টিফিকেট তৈরি তাহলে করেছেন। CA ক্যাম্প ওগুলোকে করেছেন, বলুন, ওগুলোকে টাকা বলুন। তুলেছেন, তোলাবাজি তো করেছেন, ওইগুলো- 4G সার্টিফিকেট করেছেন, 4G দিয়ে এখন certificate- আপনাদের 4G শান্তনু ঠাকুর certificate বলছে, তৃণমূল বানাচ্ছে। যদি 5 লাখ 4G certificate মতুয়া- তৃণমূল বানাচ্ছে। যদি 5 লাখ মতুয়া ভোট না দিতে পারে 4G তাহলে কি সার্টিফিকেট হয়েছে? তৃণমূল বানাচ্ছে, যে যদি তৃণমূল 5 লাখ কংগ্রেসের বা মতুয়া সরকারের ভোট না প্রতিনিধিরা দিতে পারে তাতে কি আসে যায়? SIR শান্তনু ঠাকুরের পদ্ধতিতে বক্তব্য অস্বীকার accept করবেন? করেছেন, আপনি সেটাকে অস্বীকার বলুন। করবেন অমলেন্দু দা? SIR পদ্ধতিতে আপনি আপনারা একটা accept করেছেন তো? একটা ছোট আরে আপনি SIR যদি- পদ্ধতিতে আপনি সবাইকে যদি অভিযোগটা SIR হচ্ছে অভিযোগটা হচ্ছে প্রথম থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার পথে হাঁটলে অনেক সুবিধাজনক ভাবে কাজ হতো। আরে এটা বলতে যদি চাইছেন নির্বাচন আমাদের। কমিশনের সাথে তৃণমূল কংগ্রেস সহযোগিতার পথে না হাঁটতো, তাহলে আমরা প্রথম দিন থেকে কার্যত বুথে বুথে হেল্প ডেস্ক কেন করব? তাহলে প্রতিটা মৃত্যুকে SIR এর সাথে জুড়ে দেওয়ার মৃত্যু তো হ্যাঁ, নোট ওটাই, আছে, সুইসাইড ওই তো সুইসাইড নোট আছে দাদা। আরে আপনি নোট, তাদের আমি এইসব আপনাকে নোট বলছি, ছাড়ুন তো, কোনো আমি এইসব আপনাকে নোট ঠিক অনেক আছে, অনেক ঠিক লিখে আছে, সব আমরা মিথ্যা তো? জমা দিয়েছি। আমি আপনাকে বলছি প্রথম থেকে SIR কে বিরোধ করে প্রতিটা ক্ষেত্রে, latest আপনি মৃত্যু, CA এর ক্ষেত্রে বলুন, অত্যন্ত ওয়াকফ অ্যামেন্ডমেন্টের latest ক্ষেত্রে বলুন, আত্মহত্যা, প্রতিটা ক্ষেত্রে 16 তারিখে মুখ্যমন্ত্রী কি খসড়া তালিকা করেছেন? বেরোলো। আমি আপনাকে একটা তথ্য মুখ্যমন্ত্রী দিই। প্রতিটা ক্ষেত্রে আমি আপনাকে একটা তথ্য দেবো বলেন্দু দা। প্রতিটা 16 ক্ষেত্রে তারিখে বিরোধ খসড়া করেছেন, তালিকা পরে বেরোলো। মেনে নিয়েছেন। 16 তারিখে সেই- বলছি 16 তারিখে খসড়া তালিকা বেরোলো, 15 তারিখে আমাদের আসানসোলে একজন ব্যক্তি তিনি আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি হচ্ছে তিনি SIR এর কারণে আত্মহত্যা করেছেন। আমরা দাবি করছি না, পরিবার দাবি করেছে। আমি আপনাকে ছোট করুন, আমার হাতে আমি একদম সময় নেই। আপনাকে প্রয়োজনে ঠিকানা দিয়ে দেবো, আপনারা দেখুন, প্রতিনিধি এই দল বিতর্ক তো অনেকদিন থেকেই হচ্ছে, এই বিতর্ক আরো কয়েকদিন চলবে যতক্ষণ পর্যন্ত না SIR একেবারে ঠিকঠাক ভাবে শেষ হয়। শনিবার থেকে শুনানির কাজ শুরু হবে, ডাক পেতে শুরু করেছেন কিছু মানুষ, এবং আজকে ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল গিয়েছিল তারা যে দাবি নির্বাচন আধিকারিককে জানাতে চেয়েছেন তারা সেটা জানাতে পেরেছেন। এর মধ্যেই আবার দিল্লি থেকে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা আসছেন। পশ্চিমবাংলার উপরে যে নির্বাচন কমিশনের আলাদা নজর রয়েছে, তাই প্রতিটি পদক্ষেপে খুব সুস্পষ্ট। ফলে আগামী কয়েক ঘন্টায় পরিস্থিতি কোন দিকে যায় তার উপর আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অর্পণ, অনেক ধন্যবাদ অমলেন্দু, আপনাদের দুজনকে আজ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।